পলাশপুর গ্রামে এক ধনী ব্যক্তির 3 সুন্দরী কন্যা ছিল, মিতালি, দীপালি ও গীতালি। তাদের রূপ দেখে সেই গ্রামের সকলেই তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকত। আর তাই দেখে তাদের পিতা ভুবনবাবুর আনন্দের সীমা থাকত না। বুঝলে গিন্নি, আমার 3 মেয়ের এত রূপ, আমার অবস্থাও মন্দ নয়। তুমি দেখে নিও, আমার 3 মেয়েরই আমি খুব বড় ঘরে বিয়ে দেব। এইভাবে ভুবনবাবু 3 মেয়েকে নিয়ে যতই গর্ববোধ করতেন, ততই তাদের মেয়েদেরও অহংকার বেড়ে যেত। তারা সারা দিন কেবল নিজেদের রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকত। ভুবনবাবুর এক ভাইও ছিলেন, নাম বরুণ। সে ছিল খুবই দরিদ্র এবং অসুস্থ। খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? এই না, একটু জল খাও। তোমায় কত করে বলছি কবিরাজ মশাইকে একটা খবর দি, তুমি আমার কোনো কথাই শুনছো না। ওরে, কবিরাজ মশাইকে দিয়ে আর কিছু হবে না। তুই বরং আমার একটা কথা শোন, আমি আর বেশি দিন বাঁচবো না। আমি মরে গেলে তুই তোর জ্যাঠামশাইয়ের বাড়ি চলে যাস, সে তোকে নিশ্চয়ই ঠাঁই দেবে। এরপর সত্যি সত্যি বরুণ মারা যায় এবং পুরবী এসে ওঠে তার জ্যাঠামশাই ভুবনবাবুর বাড়ি। দেখো মা পুরবী, এই দুর্মূল্যের বাজারে একটা পেট তো আর শুধু শুধু চলে না, টাকা লাগে। তা তুমি আমাদের বাড়ি থাকো, ঘরের কাজকর্ম করো, সবাইকে যত্নআত্তি করো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না জ্যাঠামশাই, আমি কাউকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না, সবাইকার খেয়াল রাখবো। এরপর থেকে পুরবী ভুবনবাবুর বাড়িতেই থাকতে শুরু করে। পুরবী গরিব, তাকে দেখতেও ভুবনবাবুর মেয়েদের মতো অত সুন্দরী নয়। ধীরে ধীরে সে প্রায় তাদের বাড়ির কাজের লোক হয়ে ওঠে। এই নিন জ্যাঠামশাই আপনার চা। তা হ্যাঁ রে, তোর দিদিদের ঘরে সকালের খাবার দিয়েছিস তো? আর দুপুরের রান্নার জোগাড় হয়ে গেছে? হ্যাঁ জেঠিমা, আমি দিদিদের খাবার পৌঁছে দিয়েছি, আর দুপুরের রান্নার জোগাড় চলছে। সময়ের আগেই সমস্ত রান্না হয়ে যাবে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন ভুবনবাবু বাড়ি ফিরে খুব আনন্দের সঙ্গে তার গিন্নিকে ডাকতে থাকেন। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো একবার। কি ব্যাপার, হলোটা কি? আজ যে খুব খুশি দেখছি। আমাদের রাজা মশাই তার পুত্রের বিবাহের জন্য পাত্রী খুঁজছেন। সেই খবর পেয়ে আমি মহারাজকে কাল আমাদের বাড়িতে খাবার জন্য আমন্ত্রণ জানিয়েছি। বলো কি, এ তো দারুণ ব্যাপার গো। তাহলে তো অনেক কিছু ব্যবস্থা করতে হবে। আমি এক্ষুনি পুরবীকে ডাকছি, ওকে সবকিছু বুঝিয়ে বলি কি কি করতে হবে। এর পরের দিন রাজামশাই যখন ভুবনবাবুর বাড়িতে আসেন, তিনি ভুবনবাবুর 3 কন্যার রূপ দেখে মুগ্ধ হয়ে যান। বাহ বাহ বাহ, অতি উত্তম, অতি উত্তম। ভুবন বাবু, আপনার 3 কন্যাই তো বেশ রূপবতী। আমি তো ঠিকই করতে পারছি না কাকে আমার পুত্রবধূ করে নিয়ে যাব। এরপর খাবারের আয়োজন করা হয়। সেখানে পুরবী এসে সমস্ত কিছু খাবার পরিবেশন করতে থাকে। পুরবী, তুই খাবারগুলো এখানে রেখে দে, তোর দিদিরাই মহারাজকে পরিবেশন করে দেবে। এই কথা শুনে পুরবী সেখান থেকে চলে যায়। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে পুরবী একটি পাত্রে পান সাজিয়ে মহারাজের জন্য নিয়ে আসে। ও, মহারাজের জন্য পান এনেছিস? তা এখানে রেখে দিয়ে যা, তোর দিদিরা দিয়ে দেবে। আচ্ছা মা, পুরবী বারবার মহারাজের সামনে কেন চলে আসছে বলো তো? এটা কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। তুই একদম ঠিক কথা বলেছিস দীপালি, ও তো আমাদের ডাকলেই আমরা গিয়ে পানটা নিয়ে আসতে পারতাম। বুঝতে পারছিস না, ও ইচ্ছা করে মহারাজের সামনে আসার চেষ্টা করছে। এরপর যখন মহারাজের ফেরার সময় হয়, তখন হঠাৎ এবার তো আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে, কিন্তু আমার শরীরটা কেমন অসুস্থ লাগছে। সে কি মহারাজ, তাহলে আপনি আজ আমাদের বাড়িতেই বরং বিশ্রাম নিন। রাতটুকু থাকলে আমরা বরং খুশি হব, আর আমার মেয়েরাও আপনার সেবা যত্ন করবে। মহারাজ সেই রাতের জন্য ভুবনবাবুর বাড়িতেই থেকে গেলেন। আর সন্ধে থেকেই ভুবনবাবুর মেয়েদের আচরণ লক্ষ্য করতে থাকলেন। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও,
তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।